পৃথিবীর যে সবথেকে শক্তিশালী দুটি দেশ রয়েছে ইউএস এবং চায়না, এরপরেই ভারত হয়ে যায় সবথেকে শক্তিশালী একটি দেশ। এবং এই রিপোর্টটাকে নিয়ে ভারতের অনেক মন্ত্রীরা এবং অনেক মানুষ রিপোর্টটাকে পোস্ট করছেন টুইটার এবং আরো ভেরিয়াস প্ল্যাটফর্মগুলিতে। এবং আমি আপনাদের বলে রাখি, এটা কোনো একটি সাধারণ অ্যাকমপ্লিশমেন্ট নয়, দিস ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর ইন্ডিয়া। পৃথিবীতে যে অনেক লিডাররা রয়েছেন ওরা এটা মানেন যে পৃথিবীর যে মূল শক্তির কেন্দ্রবিন্দু রয়েছে সেটা ইন্ডো প্যাসিফিক রিজনের মধ্যেই থাকবে, অর্থাৎ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের যে দেশগুলি রয়েছে সেগুলির মধ্যেই কেন্দ্রীভূত থাকবে। তো রিসেন্টলি কি হয়, একটি অস্ট্রেলিয়া বেসড ইনস্টিটিউশন এই বিষয়টিকে নিয়ে একটি অ্যানালিটিক্যাল রিপোর্ট প্রকাশ করে। সো এখন আপনি যেমন স্ক্রিনে দেখছেন, এই ক্রোনোলজিক্যাল অর্ডারে এই লিস্টটা তৈরি করা হয়েছে কোন দেশ কতটা শক্তিশালী তা যাচাই করে। এবং এই রিপোর্টটাতে বলা হয় যে ইউএস এবং চায়নার পর ভারত সবচেয়ে শক্তিশালী একটি দেশ এই ইন্ডো প্যাসিফিক রিজনে। কেন এই রিপোর্টটা এতটা ম্যাটার করে? কারণ দেখুন, আপনি যদি আমাকে 20 বছর আগে 1999 সালে বলতেন যে 2024 সালে আস্তে আস্তে ভারতের এত ইনফ্লুয়েন্স থাকবে পৃথিবীতে, আমি সেটা মানতে পারতাম না। কারণ সেই সময় ভারতের অবস্থা খুবই খারাপ ছিল এবং অন্য দেশের তুলনায় ভারত খুবই খারাপ অবস্থায় ছিল সেই সময়। কিন্তু আজ 2024 সালে ভারত খুবই একটি পাওয়ারফুল দেশ হয়ে যায় পৃথিবীর অন্য দেশের তুলনায়। তো এবার চলুন দেখে নিই কিভাবে এই ইনস্টিটিউশনের রিপোর্টটির মধ্যে সিরিয়াল বাই ভাগ করা হয়েছে দেশগুলিকে, এবং অবশ্যই কিভাবে ভারত তৃতীয় স্থান দখল করেছে জাপানের মতো একটি শক্তিশালী দেশকে পার করে। আপনি যদি এই রিপোর্টটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে শুধুমাত্র একটি দেশ কতটা আর্থিকভাবে স্বাবলম্বী বা মিলিটারির দিক দিয়ে কতটা শক্তিশালী শুধু এগুলিকে বিবেচনা করে এই রিপোর্টটাকে বানানো হয়নি। বেশিরভাগ যে এমন ধরনের রিপোর্টগুলি থাকে সাধারণত এই রিপোর্টগুলিকে মিলিটারি পাওয়ার বা ইকোনমিক্যাল পাওয়ার এগুলিকে বিবেচনায় করে বানানো হয়। কিন্তু আপনি একটি দেশের সম্পূর্ণ শক্তিকে শুধুমাত্র এই দুইটি প্যারামিটার দিয়ে মেজার করতে পারবেন না কারেক্টলি। এই কারণেই এই লিস্টটা একটি দেশের অনেকগুলি বিষয়কে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই মিলিটারি পাওয়ার এবং জিডিপি অর্থাৎ যে ইকোনমিক্যাল পাওয়ার যেটা দিয়ে মেজার করা হয় এই জিডিপিকেও ইনক্লুড করা হয়েছে। কিন্তু এগুলি ছাড়া তারা এটাও ইনক্লুড করে যে একটি দেশ ভবিষ্যতে কতটা এগিয়ে যেতে পারবে, কতটা এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ভবিষ্যতে, একটি দেশের প্রভাব অন্য দেশে কতটা রয়েছে এবং অন্যান্য দেশের সাথে সম্পর্কে কেমন একটি দেশের, এগুলি সহ আরো অনেক কিছু, অনেক প্যারামিটার এটার মধ্যে কনসিডার করা হয়। এই রিপোর্টে একটা জিনিস ক্লিয়ার যে ইউএস এবং চায়না এই লিস্টের টপে রয়েছে এবং এই দুইটি দেশ অনেক বছর ধরে এই লিস্টের টপে আছে। কিন্তু ইতিহাসে প্রথমবার ভারত তৃতীয় স্থান দখল করেছে এই লিস্টে জাপানকে পার। ভারত খুবই ভালো পারফর্ম করছে অনেকগুলো দিক দিয়ে দেশে। ফর এক্সাম্পল, সেনাবাহিনীর শক্তির কথা যদি বলি, ভারতের কাছে আজকের দিনে চতুর্থ সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে পুরো পৃথিবীতে রাশিয়ার পর। এবং এই 2-3 দশক ধরে ভারত প্রচুর পরিমাণে মিলিটারি ইকুইপমেন্ট অ্যাকোয়ার করেছে দেশে। এবং শুধুমাত্র এই ইকুইপমেন্টগুলি ভারত যেমন আগে অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আনতো, তেমন ভাবে আজকের দিনে তেমন ভাবে আনা হয় না। হ্যাঁ, অনেকগুলি ইকুইপমেন্ট বাইরে থেকে আনা হয়, কিন্তু অনেকগুলো এমনও ইকুইপমেন্ট রয়েছে যেগুলো মিলিটারি ইকুইপমেন্ট রয়েছে যেগুলি ভারতেই তৈরি করা হয়, মেড ইন ইন্ডিয়া মিলিটারি ইকুইপমেন্ট। এবং এর একটি বড় উদাহরণ হলো, আপনি হয়তো শুনেছেন যে ব্রহ্মোস মিসাইলটি রয়েছে। এই মিসাইলটি পৃথিবীর সব থেকে ফাস্ট এবং অনেক দূর পর্যন্ত যেতে পারে এমন একটি মিসাইল, যেটা ইন্ডিয়ার মধ্যেই প্রথম বানানো হয়। এবং এর থেকে পাওয়ারফুল মিসাইল নেই পৃথিবীতে আর, যেটা শব্দের গতির থেকেও দ্রুত গতিতে চলে। শুধুমাত্র সৈন্য শক্তি না, ভারত আর্থিক দিক থেকেও অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে আজকের দিন। পৃথিবীর যে বিখ্যাত অনেক অর্থনৈতিকবিদরা রয়েছেন ওরা এটা মানেন যে 2030 সাল আস্তে আস্তে ভারত পৃথিবীর সবচেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী একটি দেশ হয়ে যাবে ইন টার্মস অফ জিডিপি। 2030 সালে ভারতের কাছে নাকি $7 ট্রিলিয়ন জিডিপি থাকবে, যা আজকের দিনে মাত্র $3.4 ট্রিলিয়ন, মানে যা গত 50 বছরে হয়নি, সেটা মাত্র 4-5 বছরের মধ্যেই হয়ে যাবে। এমনকি 2022 সালে ব্রিটিশদের দেশ ইউকে, যারা কিনা ভারতকে 200 বছর ধরে শাসন করেছিল, তাদের দেশের ইকোনমি থেকেও ভারতের ইকোনমি এগিয়ে গিয়েছে অনেক। কিন্তু এখন প্রশ্ন তো হলো এটা যে জাপান এবং রাশিয়ার মতো দেশগুলি কেন পিছিয়ে যাচ্ছে এবং কিভাবে ভারত এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, টেক রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে আজকে 2 বছর হয়ে গিয়েছে এবং এই যুদ্ধের ফলে পশ্চিমী দেশগুলি যেমন ইউএস এবং ইউরোপের যে দেশগুলি রয়েছে সেগুলি অনেক স্যাংশন ব্যান ইম্পোজ করে অনেক জিনিসের উপর রাশিয়াতে, যে রাশিয়ার অর্থনীতিকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যায় এবং যার ফলে ভারতের থেকেও রাশিয়ার অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এমনকি যেসব পপুলার ব্র্যান্ডগুলি রয়েছে যেমন অ্যাপেল, আইফোন, কোকা-কোলা এবং আরো ডিফারেন্ট যে ফেমাস আমেরিকান ব্র্যান্ডগুলি রয়েছে যেগুলি আমরা রেগুলারলি ডেইলি বেসিস ইউজ করে থাকি, এই ব্র্যান্ডগুলি যে ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলি রাশিয়াকে ছেড়ে চলে যায়। শুধু এখানেই শেষ নয়, অন্য অনেক দেশের সাথে রাশিয়ার সম্পর্ক অনেক খারাপ হয়েছে। সো এই কারণগুলির ফলেই রাশিয়ায় দিন দিন অবনতি হচ্ছে। অপরদিকে যদি জাপানের কথা বলি, অনেক বছর ধরেই জাপানের ইকোনমি খুবই ভালোভাবে চলছে এবং জাপান একটি উন্নত দেশ হয়েও গিয়েছে এবং অনেক বছর ধরেই জাপানের পজিশন এই রিপোর্টটাতে শক্তিশালী দেশের মধ্যে 3য় স্থানে ছিল। কিন্তু এই বছর এই রিপোর্ট অনুযায়ী জাপান এক পা পিছিয়ে যায় এবং ভারত এক স্টেপ উপরে উঠে আসে 3য় স্থানে এসে জাপানকে পিছিয়ে। কিন্তু কিভাবে ভারত এগিয়ে যায় এবং জাপান নিচে নেমে আসে? কারণ দেখুন, জাপান তো একটি ডেভেলপ দেশ, ভারত কিন্তু একটি
ডেভেলপ দেশ না। হ্যাঁ, এটা ঠিক, জাপান দেখুন ইকোনমিক্যালি ডেভেলপড হবে অনেক দিকে, কিন্তু এই দেশে দুটি বড় সমস্যা রয়েছে। দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউএস পারমাণবিক বোমা জাপানের উপর ড্রপ করে, তারপর যুদ্ধ শেষ হয়ে যায় এবং জাপান এবং ইউএস এর সম্পর্ক খুব ভালো হয়ে যায় এবং ইউএস এর সবচেয়ে কাছের দেশও হয়ে যায় জাপান। এমনকি ইউএসএ সামরিক বাহিনীর সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয় জাপানের। মানে ইউএস জাপানকে বলে দেয় যে তাদের আলাদাভাবে মিলিটারির উপর টাকা খরচা করতে হবে না। কোনো দেশ যদি জাপানের উপর অ্যাটাক করে, তাহলে জাপানকে প্রোটেক্ট করার সম্পূর্ণ দায়িত্ব ইউএস এর উপর থাকবে, যার ফলস্বরূপ জাপান খুবই অল্প পরিমাণে যেখানে জরুরি সেখানেই মিলিটারি পাওয়ারের উপর টাকা খরচ করেছে। কিন্তু আজ যদি আপনি পৃথিবীর সিচুয়েশনটা দেখেন, ইউএস অলরেডি অনেকগুলি যুদ্ধে ইনডাইরেক্টলি ইনভলভ রয়েছে। টেক ফর এক্সাম্পল রাশিয়া ইউক্রেন ওয়ার। কিভাবে ইউক্রেনের মতো একটি ছোট্ট দেশ রাশিয়ার মতো একটি বড় দেশের সাথে লড়াই করে চলেছে 2 বছর ধরে, কারণ ইউএস ইউক্রেনকে ফুল সাপোর্ট করে চলেছে, টাকা বলুন বা মিলিটারি পাওয়ারের কথাই বলুন না কেন। সাথে সাথে ইউএস ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে মিডল ইস্টের কনফ্লিক্টটা রয়েছে, সেখানে ইউএস কমপ্লিটলি সাপোর্ট করে যাচ্ছে ইসরায়েলকে টাকা এবং মিলিটারি পাওয়ার দিয়ে। এখন এগুলির পর একটি বড় প্রশ্ন তো এটা উঠে আসে যে যদি ধরুন কাল রাশিয়া, চায়না বা নর্থ কোরিয়ার মতো জাপানের শত্রু দেশগুলি যে রয়েছে সেগুলি যদি জাপানকে আক্রমণ করে, তখন কি ইউএস বাঁচাতে পারবে জাপানকে? কারণ ইউএস তো সম্পূর্ণভাবে ইনভলভ রয়েছে অন্য দেশের যুদ্ধের সাথেও। দ্বিতীয়ত, জাপানের আরেকটি সব থেকে বড় সমস্যা হলো জনসংখ্যা, যেখানে ভারত 2023 সালে পৃথিবীর সবচেয়ে পপুলেটেড কান্ট্রি অর্থাৎ জনবহুল দেশে পরিণত হয় চায়নাকে পিছিয়ে, এবং ভারতের কাছে সব থেকে ইয়াং পপুলেশনও আছে সম্পূর্ণ পৃথিবীতে। কিন্তু জাপানের ক্ষেত্রে এটা বিপরীত, সেখানে জনসংখ্যা দ্রুত গতিতে কমছে। এমনকি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি এলন মাস্ক বলেছিলেন, দ্য কান্ট্রি উইল এভেন্চুয়ালি সিজ টু এক্সিস্ট ইফ দ্য বার্থ রেট ডাজন্ট ইনক্রিজ। মানে যদি জাপানে জন্মের সংখ্যা না বাড়ে, তাহলে জাপান গায়েব হয়ে যাবে। জাপানে দিনের পর দিন ইয়াং জনসংখ্যার তুলনায় বৃদ্ধের জনসংখ্যা বেড়ে চলেছে, এবং কিছু রিসার্চে এটাও বলা হয় যে 2100 সাল আসতে আসতে জাপানের অর্ধেকের বেশি জনসংখ্যা 65 বছরের উপর হয়ে যাবে। এগুলি শুনে আপনি বুঝতেই পারছেন একটি দেশের জন্য কতটা কঠিন হয়ে যাবে যখন দেশের অর্ধেক জনসংখ্যা বৃদ্ধ হয়ে যায়। একটি দেশ বৃদ্ধদের জন্য পেনশন এবং হেলথ কেয়ার ফ্যাসিলিটি প্রোভাইড করতে করতে দেশটি কোল্যাপস হয়ে যাবে, এবং দেশের অন্য যে সমস্যাগুলি রয়েছে সেগুলির জন্য টাকাই থাকবে না। এগুলি শুনে একটা বিষয় আপনি বুঝতেই পারছেন যে একটি শক্তিশালী দেশ, স্ট্রং দেশ হতে হলে সেই দেশটিকে অলরাউন্ডার হতে হবে সব ক্ষেত্রে। শুধুমাত্র একটি বিষয়ে শক্তিশালী হলেই চলবে না। আর এখানে রাশিয়া এবং জাপানের মতো দেশগুলি অনেকটা পিছিয়ে পড়েছে। অন্যদিকে ভারত, চায়না এবং ইউএস এর মতো দেশগুলি কম বেশি অনেকটাই স্ট্রং আছে, যেগুলিকে রিপোর্টে মেনটেন করা হয়েছে। না, এখন যদি ভারতের ভবিষ্যতের কথা বলি, ভারত আজকে যতটা শক্তিশালী রয়েছে, ভবিষ্যতে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হয়ে যাবে, এবং এটা নিয়ে কোনো ডাউট নেই। এই চার্টটা দেখুন, এটা দেখে বুঝতে পারছেন যে ভারত অন্য দেশের তুলনায় সবচেয়ে বেশি গ্রোথ রেট রয়েছে। ভারত বছরে প্রায় 7.2 থেকে 8% রেটে গ্রো করছে। অপরদিকে চায়না এবং ইউএস, যাদের অনেক পাওয়ারফুল দেশ বলে মনে করা হয়, এই দেশ দুটি ভারতের তুলনায় অনেক কম রেটে গ্রো করছে। ভারতের গ্রোথ রেটের কাছেও নেই চায়না ও ইউএস। এমনকি ভারতে অনেক বড় বড় কোম্পানি চায়না ছেড়ে ভারতে আসছে নিজের ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করতে। এর একটি বড় প্রমাণ হলো অ্যাপেল আইফোনের কোম্পানি। আপনি হয়তো শুনেছেন যে ভারতে এখন আইফোন তৈরি হচ্ছে। অবশ্যই সব আইফোন ভারতে তৈরি হয় না, কিন্তু 20% আইফোন ভারতে তৈরি হয়, যা ভবিষ্যতে 100%ও হয়ে যাবে।